প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম নিয়ে মহাপরিকল্পনা তামিম ইকবালের। সাকিব মাশরাফির ব্যানার নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন দর্শকরা। সোমবার শুরু পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি। টাইগার ক্যাম্পে ডাক পাচ্ছেন অমিত হাসান। ধাপে ধাপে এগোতে চান এই ব্যাটার। পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরি কাণ্ডে আবারও হচ্ছে তদন্ত কমিটি। আগের বোর্ডের কাজ হাস্যকর বলছেন রফিকুল ইসলাম। প্রকৃত ঘটনা বের করতে চায় বিসিবি। হামজা শমীদের জন্য হাই প্রোফাইল কোচ নিয়োগ দেয়া ছাড়া বিকল্প নেই বাফুফের সামনে। পিটার বাটলারের মতো মাস্টারমাইন্ড বদলে দিয়েছে নারী ফুটবলকে। বাংলাদেশের অ্যাটাকিং সমস্যার বড় সমাধান হতে পারেন অ্যাডাম আব্বাস। তার নামের পাশে কমপ্লিট ফুটবল প্যাকেজের ট্যাগলাইন। বিসিবির অ্যাডহক কমিটির মেয়াদকাল ৩ মাস হলেও ইতোমধ্যে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম নিয়ে মহাপরিকল্পনা হাতে নিয়েছে তামিম ইকবাল। স্টেডিয়ামটিতে আধুনিক বায়োমেকানিক্যাল ল্যাব, ফ্লাডলাইট সংস্কার সহ একাধিক প্রজেক্ট হাতে নিতে চলছে অ্যাডহক কমিটি। দর্শকদের জন্যও থাকছে বিশেষ পরিকল্পনা। চট্টগ্রাম থেকে বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। মেয়াদকাল ৩ মাস, নিরপেক্ষতা বজায় রেখে এর মাঝেই দিতে হবে নির্বাচনটা। নিজেও নাকি অংশ নেবেন বিসিবির ওই ইলেকশনে, কিন্তু তামিম ইকবালের বিসিবির নির্বাচন নিয়ে চিন্তা করার কি সময় আছে? দায়িত্ব পেয়েই তড়িৎ গতিতে ছুটে চলেছেন বিসিবির নয়া বস। এবার নজর নিজ জন্মভূমি চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়ামে। ধূসর সাগরিকায় রং ফেরাতে স্টেডিয়ামের ৪ নম্বর গেটে পুরোদমে ব্যস্ততা ডিপ টিউবওয়েল প্রতিস্থাপনে। দায়িত্ব পেয়েই দিন প্রতি ৪ লাখ লিটার পানির সংকট নিরসনে একাট্টা অ্যাডহক কমিটি। স্টেডিয়ামের ফ্লাডলাইট নিয়েও বিশেষ পরিকল্পনা নিয়েছে তামিম ইকবাল। মান্ধাতা আমলের লেটিস টাওয়ারে বসানো ফ্লাডলাইট পাল্টে বসানো হবে টিউবওয়েলার টাওয়ার। বিশ্বের আধুনিক সব স্টেডিয়ামে ব্যবহৃত হয় এই টিউবওয়েলার টাওয়ার, কারণ লেটিস টাওয়ারের চেয়ে টিউবওয়েলার জায়গা খায় কম আর আলো দেয় বেশি। আলোর স্বল্পতা কাটাতে এই টাওয়ারই বসানোর পরিকল্পনা অ্যাডহক কমিটির। কোটি টাকার স্বপ্নখানা উঠল দালান চমৎকার। দেখতে যত বাহারি রং, কাজে ততই শূন্য ফল। সাগরিকায় বানানো ইনডোরের অবস্থাটা এমনই, তবে এ নিয়েও পরিকল্পনার নতুন ছক এঁকেছে তামিমের বিসিবি। ইনডোরে ভেন্টিলেশন সমস্যা দূরীকরণে যথাযথ পরিকল্পনা তো আছেই। দেশে প্রথমবারের মতো বায়োমেকানিক ল্যাব প্রতিস্থাপনের নকশা করা হচ্ছে ইনডোরটির দোতলায় অবস্থিত কক্ষগুলোতে, যেখানে ক্রিকেটারদের শারীরিক ও জৈবিক অবস্থার বিশ্লেষণ করে নেওয়া হবে উন্নত ব্যবস্থা। দীর্ঘমেয়াদী রিহ্যাব, নিউট্রিশন কিংবা রিকভারি সবকিছুই করা হবে এই বায়োল্যাবে। সাগরিকার আউটারে প্র্যাকটিস ফ্যাসিলিটিস বাড়াতেও উদ্যোগ নিয়েছে তামিম ইকবাল। শেষ ওয়ানডের মাঝেই আউটডোর গ্রাউন্ডসে কি পরিবর্তন আনা যেতে পারে এ নিয়ে কোচ সালাউদ্দিনের সাথে আলোচনায় বসেছিলেন ক্রিকেট অপসের ইনচার্জ শাহরিয়ার নাফিস। স্টেডিয়ামে খেলা দেখতে আসা দর্শকদের কথা চিন্তা করেও নেওয়া হচ্ছে ভিন্ন উদ্যোগ। ইতোমধ্যে মাঠে আনা হয়েছে গ্যালারির নতুন চেয়ার। এদিকে দর্শকদের উত্তপ্ত রোদের তাপ থেকে বাঁচাতে স্টেডিয়ামে শেড দেওয়ার পরিকল্পনা বিসিবির। চট্টগ্রাম থেকে দেশের হয়ে ক্রিকেট খেলা মানুষের সংখ্যাটা নেহাতি কম না, তবে বন্দর এই নগরী থেকে বিসিবির চেয়ারে বসা প্রথম ব্যক্তিটা তামিম ইকবাল খান। সাগরিকা স্টেডিয়াম নিয়ে তামিমের এসব পরিকল্পনা নিশ্চয়ই উদাহরণ হয়ে থাকবে দূরদর্শিতার। বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে রেদওয়ান শাওন, স্টার নিউজ, চট্টগ্রাম।
টি-20 সিরিজ থেকেই সাকিব মাশরাফির ব্যানার নিয়ে মাঠে প্রবেশ করতে পারবেন দর্শকরা, এমনটাই জানিয়েছেন বিসিবির ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসরাফিল খসরু। ক্রিকেট বোর্ডের টাকা ক্রিকেটারদের জন্যই। সেই সাথে আগামী 2-3 সপ্তাহের মধ্যে পানি সমস্যার সমাধান হবে সাগরিকার, জানিয়েছেন ইসরাফিল খসরু। না সাকিবেরটা অ্যালাউ করতেছে না, প্লেগের ভিতরে অ্যালাউ না। 5 আগস্টের পর থেকে এমন চিত্রের দেখা মিলেছে প্রায় প্রতিটি স্টেডিয়ামে। সাকিবদের ব্যানার এভাবেই লুটোপুটি খেয়েছে ফুটপাতে। তবে এবার দর্শকদের জন্য সুখবর, সাকিব আল হাসান আর মাশরাফি বিন মুর্তজার ব্যানার ফেস্টুন নিয়ে মাঠে ঢুকতে বাধা নেই ক্রিকেট প্রেমীদের, এমনটা জানিয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির ফাইন্যান্সের চেয়ারম্যান ইসরাফিল খসরু। সাকিব এবং মাশরাফির পলিটিক্যাল আইডেন্টিটি কি, এটা ইজ কমপ্লিটলি সেপারেট ইস্যু। ক্রিকেট শুড বি বিয়ন্ড পলিটিক্স। কাজে আমি ব্যক্তিগত মনে করি যারা যে প্লেয়ারটাকে পছন্দ করে, যে প্লেয়ার ফ্যান তারা সেই প্লেয়ারটাকে তাদের ছবি নিয়ে ঢুকতেই পারে। এই ক্ষেত্রে আমার মনে হয় না কোনো রকম বাধা থাকা উচিত, ঠিক আছে? বিকজ দেয়ার কন্ট্রিবিউশন টু ক্রিকেট ইন বাংলাদেশ, এটা কিন্তু আপনি আর ইটস আনপ্যারালেল। সেই সাথে আগের বোর্ডকেও এক হাতে নিয়েছেন এই পরিচালক। ক্রিকেটারদের নিয়ে কটু মন্তব্য করা পরিচালকদের কাজ নয় মনে করিয়ে দিয়েছেন। সেই সাথে ক্রিকেট বোর্ডের টাকার মেইন স্টেক হোল্ডার ক্রিকেটাররা, সেটাও মনে করিয়ে দিয়েছেন ইসরাফিল খসরু। বিসিবির যা ফান্ড আছে কার জন্য? ফর দ্য ক্রিকেটার্স। দে আর দ্য মেইন স্টেক হোল্ডার্স। এটা শুনলে অনেকে হয়তো বা যারা আগে বিসিবিতে ছিলেন অথবা ভবিষ্যতে আসবেন হয়তো মাইন্ড করতে পারেন। বিসিবি ডিরেক্টরস অর বিসিবির অ্যাডহক কমিটি মেম্বার্স আর নোবডি। আমাদের মূল কাজটা কি এখানে ক্রিকেটার্সকে ফ্যাসিলিটেট করা, ক্রিকেটের রিকোয়ারমেন্টগুলোকে ক্রিকেটকে ফ্যাসিলিটেট করা। সো এটা যদি আমরা না বুঝি, আমরা বিসিবিতে আমরা যারা বিভিন্ন দায়িত্বে আসি, এটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু ক্রিকেটকে সামনে নেওয়া সম্ভব না। মানে ক্রিকেটের যদি মূল্যায়ন না হয়, তা ক্রিকেটের আটমোট রেসপেক্ট আপনি না দিতে পারেন ক্রিকেটারদের, ক্রিকেট সামনে আগানোর কোনো সুযোগ নাই। 27 এপ্রিল সাগরিকায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20 খেলতে নামবে বাংলাদেশ। তবে ব্যাটিং স্বর্গের আউটফিল্ড পানির অভাবে হয়েছে ধূসর। সেই সমস্যার সমাধান হয়ে যাবে আগামী 2-3 সপ্তাহের মধ্যে, জানিয়েছেন এই পরিচালক। মূল সমস্যা দেখুন পানি, এখানে যে মাঠের পানির যে ব্যাপার, ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা এখানে তো যে কোনো স্টেডিয়ামে যদি পানির সংকটই থাকে, বেসিক যেটা রিকোয়ারমেন্ট, তো অবশ্যই তো এখানে কাজ করা ডিফিকাল্ট। সো সেটার একটা স্টেপ আমরা এখন কাজ চলছে, একটা ডিপ টিউবওয়েলের কাজ চলছে অলরেডি। সো এটা আশা করছি আগামী 2-3 সপ্তাহের মধ্যে হয়তো বা পানির সমস্যার সমাধান হবে। মাঠের বাইরের সব আলোচনা বাদ দিয়ে ক্রিকেটারদের জন্য কাজ করতে চান ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান। মামুনুর রশিদ, স্টার নিউজ। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের ডামাডোলেই সোমবার থেকে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য টাইগারদের ক্যাম্প, যেখানে ডাক পাচ্ছেন লাল বলের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা অমিত হাসান। জানা গেছে চূড়ান্ত স্কোয়াডের বিবেচনায়ও আছেন তিনি। এই মিডল অর্ডার ব্যাটার ইতিমধ্যেই গ্রিন সিগন্যাল পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কাছ থেকেও। মুশফিককে আইডল মেনে বেড়ে ওঠা অমিতের ভাবনা জুড়ে জাতীয় দল হলেও আগাতে চান ধাপে ধাপে। শুধু রঙিন বলের ক্রিকেটই নয়, রাঙাতে চান রঙিন পোশাকের ক্রিকেটও। বয়স আর কত, এখনো 25-এর গণ্ডি স্পর্শ করেনি, তবু দু চোখে লেপ্টে থাকা শৈশব। নারায়ণগঞ্জের প্রিয় মাঠ, আবেগের সেই সাদা পোশাক, স্কুল ক্রিকেট। অমিত হাসান তাই হয়তো ফিরেই গেলেন ছেলেবেলায়। দেশের ক্রিকেটের নিয়মিত খোঁজ খবর যারা রাখেন তার নামটা ঠোঁটস্থ ভালোভাবেই। বলতে পারেন হঠাৎ করেই কেন অমিতের গল্প শোনানো। শুধু অমিত সম্ভাবনাই নয়, অমিত ভিন্ন কারণে এসেছেন আলোচনায়। 27 এপ্রিল অর্থাৎ সোমবার থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য শুরু সাদা পোশাকের ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প। ডিপিএল এর আগে পাওয়া যে কটা দিন তার পুরোটাই কাজে লাগাতে চায় ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের যে লিস্টে অমিত আছেন ভালোভাবেই। আমি সবসময় ছোট চিন্তা ভাবনা করি আর বল বাই বল খেলার চেষ্টা করি। সবসময় নিজেকে প্রিপেয়ার রাখি। লাস্ট কিছুদিন আগেও বিসিএল এ যাবার আগে আমরা ন্যাশনাল টিমের একটা রেড বলের ক্যাম্প ছিল, তো সেটা তো আমাকে রাখা হয়েছে। তো আমি সেখানে নিজেকে চেষ্টা করছি কী কী ইমপ্রুভ করার প্রয়োজন। 49টি প্রথম শ্রেণীর ক্রিকেট ক্যারিয়ারে অমিতের পরিসংখ্যান দেখলেই স্পষ্ট হবে লম্বা রেসের ঘোড়া হওয়ার সব যোগ্যতাই আছে তার। বিসিএল এর সবশেষ রাউন্ডে 162 রান। ফোন কলে নিয়মিত টিপসই মেলে অধিনায়ক নাজমুল শান্তর কাছ থেকেও। শান্ত ভাই ফোন দিয়েছিল, ওনার সাথে এমনি নর্মালি কথাবার্তা হয়েছে। ভাই বলছে যে কখনো মন খারাপ করিস না, ইনশাল্লাহ যখন সুযোগ আসবে ভালো খেলার চেষ্টা করবি। প্র্যাকটিসের পাশাপাশি আমি চেষ্টা করি মেন্টালি কীভাবে নিজেকে স্ট্রং করা যায়। তার পাশাপাশি মনে হয় যেটা বললেন যে প্র্যাকটিসের যে বিষয়টা, সেটা চেষ্টা করি
আমার কমফোর্ট জোন থেকে বের হয়ে আমি কীভাবে নিজেকে তৈরি করতেছি। আইডল হিসেবে মুশফিককে মানেন অমিত। সবশেষ ম্যাচে তার সঙ্গে গড়েছেন 161 রানের পার্টনারশিপ। সামনের বন্ধুর পথটা মারাতে চান মুশির অনুপ্রেরণাতেই। উনি বলছে যে এখন ভালো যাচ্ছে, এটা কন্টিনিউ কর আর মনোযোগ। ছোটোবেলা থেকে ওনাকে ফলো করি, সব জায়গায় আমি বলে আসছি উনি আমার আইডল। তো ফর দ্য ফার্স্ট টাইম আমি ওনার সাথে ব্যাটিং করতে পারছি, সেই জায়গায় অনেক খুব ভালো লাগছে। যতক্ষণই ওনার সাথে ব্যাটিং করছি উনি পুরাটা সময় আমাকে খুব সাপোর্ট দিয়েছে, বুঝায় খেলাইছে। তবে শুধু সাদা পোশাকের ক্রিকেটই নয়, 3 ফরম্যাটে রাজ করতে চান অমিত হাসান। আসন্ন ডিপিএলে অগ্রণী ব্যাংকের জার্সিতে ধরে রাখতে চান বিসিএল এর ফর্ম। মাহবুব রিমন, স্টার নিউজ, নারায়ণগঞ্জ। পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরি কাণ্ডে আবারও হচ্ছে তদন্ত কমিটি। আগের বোর্ডের তদন্তে যাদের নাম এসেছে তা হাস্যকর বলছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। ঘটনার পূর্ণ তদন্ত সাপেক্ষে প্রকৃত বিষয়ে তুলে আনতে চান অ্যাডহক কমিটির এই পরিচালক। স্টার প্লের সাথে একান্ত সাক্ষাতে এমনটাই জানিয়েছেন তিনি। গোপন তথ্য আর অনুসন্ধানের ভিত্তিতে পূর্বাচল স্টেডিয়ামের মাটি চুরির একাধিক প্রতিবেদন প্রচার করে স্টার প্লের ইনভেস্টিগেশনে দেখা যায় হাওয়া হয়ে গেছে প্রায় ৩০ লাখ টাকার উইকেটের মাটি। স্টার প্লের প্রতিবেদনের পর নড়ে চড়ে বসে বোর্ড, তাড়াহুড়া করে গঠন করে তদন্ত কমিটি। আর সেই তদন্ত কমিটির প্রতিবেদনে পাওয়া যায় বেশ কয়েকজন প্রভাবশালীর নাম। বিসিবির প্রকাশের আগেই সেই তদন্ত প্রতিবেদন সবার আগে হাতে পায় স্টার প্লে। তবে বুলবুল বোর্ডের করা তদন্তকে উদ্দেশ্যপ্রণোদিত ও হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন বর্তমান বোর্ডের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। মনে থাকবে হয়তো আপনাদের আগের বোর্ডে পূর্বাচলের মাটি চুরি নিয়ে একটা কথা উঠেছিল, বিসিবি থেকে একটা তদন্ত কমিটিও গঠন করা হয়েছিল। সেগুলোকে আপনারা সেগুলো দেখছেন কিনা বা সেগুলো নিয়ে কোনো আপনাদের অবজারভেশন আছে কিনা, আসলে সেখানে কি ঘটেছিল? এটা একটা হাস্যকর ঘটনা হয়েছে। যাদের নাম এসছে তাদের যদি লাইফস্টাইল বা তাদের তাদের স্ট্যান্ডার্ডটা যদি বুঝতো তাহলে এরকম হতো না। কারণ হলো এখানে যাদের নাম এসছে তারা অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি এবং তারা এই ক্রিকেট বা খেলাধুলার জন্য কি পরিমাণ ইনভেস্ট করে এটা যদি জানতো তাহলে হয়তো এরকম কোনো হতো না। কথা ছিল প্রেস কনফারেন্স করে সবার সামনে তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে বোর্ড। তবে বিসিবি প্রকাশের আগেই স্টার প্লে সহ কয়েকটি গণমাধ্যমে চলে আসে তদন্তের নথি। সেই নথির উপর ভিত্তি করে সংবাদ প্রচার করে স্টার প্লে। সেই সংবাদের পর স্টার প্লেকে লিগ্যাল নোটিশ পাঠায় প্রতিবেদনে নাম থাকা 4 জন। মজার বিষয় হচ্ছে গণমাধ্যম প্রকাশ করলেও কোনো এক অজানা কারণে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি বুলবুল বোর্ড। এবার পুরো তদন্তের উদ্যোগ নিয়েছে তামিমের বর্তমান বোর্ড। আমাদের নেক্সট বোর্ড মিটিংয়ে এই বিষয়ে যে মাটির ঘটনাটা নিয়ে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেটার ব্যাপারে আমি পূর্ণ তদন্ত চাই এবং একটা সঠিক যে ঘটনা ঘটেছে সেটাই আমরা জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করবো ইনশাল্লাহ। আপাতত পূর্বাচলের উইকেট তৈরিতে মনোযোগ দিতে চান রফিকুল ইসলাম বাবু। পরবর্তীতে কাঠামোগত কাজে হাত দেওয়ার মধ্য দিয়ে পূর্বাচলকে আন্তর্জাতিক স্টেডিয়ামে রূপ দেওয়ার কথা জানান এই পরিচালক। আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিয়েছি যে পূর্বাচলে ইমিডিয়েট যাতে ওই মাঠগুলি তৈরি করা হয়। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। একজন ভালো কোচ একটা দলকে বদলে দিতে পারেন, প্রমাণটা রয়েছে চোখের সামনে। বাংলাদেশ নারী দলকে একের পর এক সাফল্য এনে দিয়েছেন পিটার বাটলার। হামজা সমিতদের জন্য হাই প্রোফাইল বা বড় মাপের কোচ নিয়োগ দেয়া ছাড়া কোনো বিকল্প নেই বাফুফের সামনে। রহমান পেয়ারের রিপোর্ট। ফিফা র্যাঙ্কিংয়ে তলানির কাছাকাছি বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের দায়িত্ব নিতে বিশ্বের নামকরা কৌশলী কোচেরা আগ্রহী। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ এখন গ্লোবাল ইন্টারেস্টের বিষয়। হাভিয়ের কাবরেরার বিদায়ের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রায় ৩০০টি সিভি পেয়েছে। আগামী কয়েকদিনে নির্বাচন কমিটি তালিকাটি ছেঁটে ২৫ থেকে ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় নিয়ে আসবে। নির্বাচন কমিটি যাদের বাছাই করছে তাদের সবাই ইউএফা প্রো লাইসেন্সধারী, বয়স ৪০ থেকে ৬০ বছর, এশিয়ায় কাজের অভিজ্ঞতা রয়েছে। বাফুফে ইউরোপীয় ব্যাকগ্রাউন্ডের কোচদের প্রাধান্য দিচ্ছে। বাফুফের সামনে হাই প্রোফাইল বা বড় মাপের কোচ নিয়োগ দেয়া ছাড়া কোনো বিকল্প নাই। বাংলাদেশ নারী দলকে পুরোপুরি বদলে দিয়েছেন পিটার বাটলার। ওয়েস্ট হাম ইউনাইটেডে খেলার অভিজ্ঞতা সম্পন্ন বাটলার নারী ফুটবলে এক নতুন জাগরণ নিয়ে এসেছেন। বাংলাদেশ নারী দল এবং বয়সভিত্তিক দলগুলো এখন আর কেবল সাফ জয়ের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং তারা এশিয়ান কাপের মঞ্চেও
আত্মবিশ্বাসের সাথে লড়ছে। বাটলারের এই সাফল্য একটা স্পষ্ট বার্তা দেয় হামজা, সমিত, জায়ানদের জন্য একজন অভিজ্ঞ হাই প্রোফাইল কোচ প্রয়োজন। এমন একজন কোচ যিনি ইউরোপ ও আমেরিকায় বেড়ে ওঠা খেলোয়াড়দের বোঝার পাশাপাশি স্থানীয় খেলোয়াড়দের সাথেও ভালো বোঝাপড়া তৈরি করতে পারবেন। ইউএফা প্রো লাইসেন্স থাকা সত্ত্বেও কাব্রেরার উচ্চ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা ছিল সীমিত, ফলে ইউরোপীয় সিস্টেমে বেড়ে ওঠা খেলোয়াড়রা দলে যোগ দিলেও সেই মান মাঠের পারফরম্যান্সে ধারাবাহিকভাবে ফুটে ওঠেনি। দেশের ফুটবল এক্সপার্টরা বলছেন কোন ধরনের কোচ দরকার এই বিষয়ে হামজা চৌধুরী, সমিত সোমদের সাথে পরামর্শ করা দরকার। কিন্তু কি ভাবছে বাফুফে? সেটা তো আসলে যদি এরকমই এক্সপিরিয়েন্স অনেক প্লেয়ার আছে তাদের সাথে হয়তো চা আড্ডা, কফির আড্ডাতে এগুলো আলোচনা হতেই পারে। এটা পজিটিভ। আসলেই ওনাদেরকে সম্মান দিয়েই বলছি যে এই ধরনের উদ্যোগ নেওয়াও যেতে পারে। আমরা চেষ্টা করব যে তাদের সাথে চা খাওয়ার আড্ডাতে যদি আমরা এইসব বিষয়ে আলোচনা করতে ভালো কিছু আশা করতেই পারি। আধুনিক যুগের বড় মাপের কোচদের কাজের ধরন সাধারণ কোচদের চেয়ে একদম আলাদা। তারা শুধু মাঠে খেলোয়াড়দের প্রশিক্ষণ দিয়েই দায়িত্ব শেষ করেন না, বরং একজন দক্ষ ব্যবস্থাপক বা ম্যানেজারের মতো পুরো দল পরিচালনা করেন। তাদের কাজের মূলে থাকে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, যেমন খেলোয়াড়দের ফিটনেস মাপার জন্য জিপিএস ট্র্যাকিং, শরীরের যত্নের জন্য স্পোর্টস সায়েন্স, আর প্রতিপক্ষের কৌশল বোঝার জন্য চুলচেরা ভিডিও বিশ্লেষণ। এমন কোচেরা সাধারণত একা আসেন না, তারা নিজেদের সাথে নিয়ে আসেন একদল বিশেষজ্ঞ সাপোর্ট স্টাফ, যেমন ট্যাকটিক্যাল অ্যানালিস্ট, ফিটনেস ট্রেনার, পুষ্টিবিদ এবং গোলকিপিং কোচ। সবচেয়ে বড় কথা, তারা ড্রেসিং রুমে বাইরের কোনো প্রশাসনিক হস্তক্ষেপ বা চাপ ছাড়াই পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করতে চান। বাফুফে মূলত এমন একজনকেই খুঁজছে যিনি শুধু জাতীয় দল সামলাবেন না, তৃণমূল পর্যায় থেকে শুরু করে বয়সভিত্তিক দল পর্যন্ত ফুটবলের পুরো অবকাঠামোটি ঢেলে সাজাতে পারবেন। আলোচনায় থাকা উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছেন মালদ্বীপকে সাফ জেতানো পিটার সিক্রেট এবং ভারতের হয়ে দুবার সাফ জেতা সাবেক কোচ ইগর স্টিমাচ। এছাড়াও তালিকায় আছেন বসুন্ধরা কিংসের সাবেক কোচ ভ্যালেরিও তিতা এবং জার্মানির অভিজ্ঞ কোচ অটোমান হে, মিউদ্রাক রাদুলোভিচ এবং দিদিয়ের ওলে নিকোলের মতো নাম সহ আরও অনেক ইউরোপীয় কোচ ফেডারেশনের রাডারে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। একটা প্রাইমারি স্ক্রিনিং করবে, সেই স্ক্রিনিং করার কিছু প্যারামিটার, আমি জানি না কি কিছু প্যারামিটার আমাদের সম্মিলিত সভাপতি মহোদয় ওই কনসার্ন কমিটিকে দিয়ে দিয়েছেন। সো ওই প্যারামিটারকে কনসিডার করে ওরা শর্টলিস্ট করবে। ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলি বলছেন, আমার মনে হয় না ওটা এখন ব্যারিয়ার হবে, বিকজ এখন প্রাইমারি স্ক্রিনিং হবে তাদের কোয়ালিফিকেশন এবং যে প্যারামিটার সভাপতি মহোদয় দিয়েছেন। যখন শর্টলিস্ট করে আই ডোন্ট নো মেবি 15-20 জন 25 জনের মধ্যে আসবে, সেটা সিভি দেখে যেটাকে আমাদের সভাপতি মহোদয় 1-to-1 ইন্টারভিউ করবেন, তখন ফাইন্যান্সিয়াল ইস্যুগুলি আসবে। আর এখানে একটা কথা কি জানেন, ইট ইজ নট অনলি ফাইন্যান্সিয়াল, ওটা ফাইন্যান্সিয়াল, ওনাদের প্ল্যানিং, ওনাদের ভিশনটা কি। কারণ আপনাকে বুঝতে হবে জাতীয় দলের হেড কোচ কিন্তু ইটস এ ডিফারেন্ট পজিশন অল টুগেদার। কিন্তু কোনো কোচই জাদুকর নন যিনি রাতারাতি সব বদলে দেবেন। একটা শক্তিশালী দল গড়তে হলে তাকে অন্তত 2 থেকে 3 বছর সময় দিতে হবে, যাতে আগামী 8-10 বছরের জন্য দেশের ফুটবলের একটা মজবুত ভিত তৈরি করতে পারেন। শেষ পর্যন্ত কে হবেন সেই মাস্টার মাইন্ড যিনি হামজা, সমিত, জামালদের নিয়ে আলোর পথে হাঁটবেন? রহমান পেয়ার, স্টার নিউজ। বাংলাদেশের অ্যাটাকিং সমস্যার অনেক বড় সমাধান হতে পারেন অ্যাডাম আব্বাস, যাকে ইতোমধ্যে বয়সভিত্তিক দলে খেলানোর প্রক্রিয়া শুরু করেছে বাফুফে। ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্নলিতে বেড়ে ওঠা এই ফুটবলারের প্লেইং স্টাইল সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ইয়াসির আরাফাত সবুজ। কমপ্লিট ফুটবল প্যাকেজ অ্যাডাম আব্বাস। ইংলিশ একাডেমি সিস্টেমে বেড়ে ওঠায় তার খেলায় স্পষ্ট ইউরোপিয়ান ছাপ। অ্যাডামের মূল পজিশন রাইট উইঙ্গার, তবে খেলতে পারেন স্ট্রাইকার হিসেবেও। ক্ষিপ্র গতি ও গোলের ক্ষুধা তার সবচেয়ে বড় অস্ত্র। 1-to-1-এ ড্রিবলিংয়ে বেশ আত্মবিশ্বাসী, ডিফেন্ডারকে সরাসরি চ্যালেঞ্জ করেন। প্রবণতা আছে উইং থেকে কাট ইন করে শট নেয়ার।
অ্যাডাম আব্বাসের নানা ও নানি বাংলাদেশি, তার মায়ের জন্ম ইংল্যান্ডে, তার বাবা জ্যামাইকান। তাই আব্বাসের শারীরিক গড়ন পুরোপুরি বাংলাদেশিদের মতো নয়। এই গড়নের মানুষ সাধারণত বেশ শক্তিশালী হয়, যা ফুটবলে অনেক বড় অ্যাডভান্টেজ দেয়। আব্বাসের বেড়ে ওঠা ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে অনূর্ধ্ব 13 থেকে 16 পর্যন্ত রেড ডেভিলদের বয়সভিত্তিক দলে খেলেছেন তিনি। এরপর যোগ দেন বার্নলিতে, সেখানে খেলেছেন অনূর্ধ্ব 18 দলে। বার্নলির সাথে চুক্তির শেষ দিকে এসে ইনজুরিতে পড়েন আব্বাস, তাই তার সাথে চুক্তি বাড়ায়নি ইংলিশ ক্লাবটি। আগামী আগস্টে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে অ্যাডাম আব্বাসকে যুক্ত করবে বাফুফে। অ্যাডাম আব্বাস, সো অ্যাডাম আব্বাসের ব্যাপারে মূলত আমাকে আমাদের যে ইউটিউব প্লেয়ার ইব্রাহিম নেওয়াজ, তার বাবা সরফরাজ নেওয়াজ ভাই, সরফরাজ ভাই বলি আমি ওনাকে, হি হ্যাভ বিন ভেরি কাইন্ড টু কানেক্ট মি উইথ অ্যাডাম আব্বাস। অ্যান্ড অ্যাডামের সাথে আমি কথা বলেছি নিজে, ভেরি এক্সাইটেড, উনি বাংলাদেশ রিপ্রেজেন্ট করতে চান। ওনার আনফর্চুনেটলি এই মুহূর্তে উনি কিন্তু কোনো ক্লাবে নেই। অনূর্ধ্ব 20 দলের এখন লক্ষ্য এফসি এশিয়ান কাপের বাছাই পর্ব উতরানো। রেনান ও ডেকলান সুলিভান বয়সভিত্তিক দলে যোগ দেওয়ায় বেশ শক্তিশালী হয়েছে বাংলাদেশ। অ্যাডাম আব্বাস যোগ দিলে শক্তিমত্তা আরও বেড়ে যাবে। ইয়াসির আরফাত সবুজ, স্টার নিউজ। ধানমন্ডির ঐতিহ্যবাহী আবাহনী ক্লাব লিমিটেড পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এক সংবাদ সম্মেলনে তিনি দেশের ক্রীড়াঙ্গনকে যে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব ও দলীয়করণ থেকে মুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে ক্লাবগুলোকে স্বাবলম্বী করতে সরকারের ইচ্ছার কথাও জানান প্রতিমন্ত্রী। 1999-2000 ফুটবল মৌসুমটাই এই 1 নম্বর জার্সিতেই আবাহনীর হয়ে খেলেছিলেন ফুটবলার আমিনুল হক। সেই আঙিনায় বহুদিন পর আবারও পা রাখলেন সেই ফুটবলার। তবে এবার খেলোয়াড় নয়, প্রতিমন্ত্রী বা দেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ অভিভাবক হিসেবে। 5 আগস্ট পরবর্তী দুঃসময় পার করছে ঐতিহ্যবাহী ক্লাবটি। রাজনীতিকরণের কারণে জনগণের রোষানলে পড়ে আকাশী নীলদের খোয়া গেছে ঐতিহাসিক সব স্মারক। তাই ভবিষ্যতে ক্লাবগুলোকে রাজনীতিকরণের বাইরে রাখতে সবাইকে সতর্ক থাকতে বললেন প্রতিমন্ত্রী। সেই 17 বছরের ইতিহাসে আমরা ফিরে যেতে চাই না। আমরা চাই যে আগামীতে আবাহনী ক্লাব এবং বাংলাদেশের অন্যান্য ক্লাবগুলো পলিটিক্সের বাইরে গিয়ে, কোনো রাজনীতিকরণের বাইরে গিয়ে তারা স্বাধীনভাবে পরিচালিত হবে। স্বাধীনতার পর থেকে আবাহনী ও মোহামেডানের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের ফুটবলে এক অবিচ্ছেদ্য অংশ এবং ঐতিহ্যের প্রতীক হয়ে আছে। তাই ক্লাবের নানামুখী সমস্যা দূর করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন আমিনুল হক। বিভিন্ন ক্লাবের যে কিছু বিষয় রয়েছে, যে আর্থিক মানে অসচ্ছলতার কারণে অনেকে খেলোয়াড়দেরকে পেমেন্ট করতে পারছে না, সেগুলো ইতিমধ্যে আমাদের নজরে এসছে। তারা যাতে মানসিকভাবে আবার উজ্জীবিত হয়, তারা যাতে খেলোয়াড়দের কাছে, খেলোয়াড়দের মাধ্যমে, তাদের সমন্বয়ের মাধ্যমে যাতে ক্লাবগুলো সুন্দরভাবে পরিচালিত হয়, সেই বিষয়গুলো নিয়ে আমার সার্বিকভাবে সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। প্রতিমন্ত্রীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ক্লাবের বর্তমান ফুটবলার ও সংগঠকরাও। ওনাকে আবার আমরা এমন একটা পদে পেয়েছি যেটা আমাদের প্লেয়ারদের জন্য, আমাদের ক্রীড়াঙ্গনের জন্য ভবিষ্যতে ভালো হবে। আশা করছি তিনি আবাহনী, স্পেশালি আবাহনী ক্লাবের প্রতি তাদের সুনজর থাকবে। ভিজিট করবেন এরকম একটা প্রোগ্রাম উনি দিয়েছেন। তো আমরা যেহেতু উনি আসছেন, এটা আমাদের জন্য খুবই আনন্দের একটা বিষয়। আমি সাবেক খেলোয়াড় হিসেবে, আবাহনীর সাবেক খেলোয়াড় হিসেবে চাই এই ক্লাবটা পুনর্জীবিত হোক ক্রীড়া প্রতিমন্ত্রীর হাত ধরে। ক্রীড়াঙ্গনকে নন পলিটিক্যাল করতে চাই এবং সেটা আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীরও সেই প্রয়াস। তো তারই প্রতিফলনে কিন্তু তিনি আজকে এখানে এসেছেন, আমরা অনেক খুশি। পর্যায়ক্রমে আবাহনী মোহামেডানের মতো সকল ক্লাবকেই সরকারি সহায়তার আওতায় আনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। রাজশাহীতে সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশকে 7 উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এর মধ্যে দিয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করতে নেমে ধীরে সুস্থে এগোতে থাকেন দুই ওপেনার ফারজানা হক ও শারমিন সুলতানা। দলীয় 28 রানে প্রথম ধাক্কা খায় বাংলার মেয়েরা। 17 রানে রান আউট হয়ে ফেরেন শারমিন। এরপর 11 রানে বোল্ড আউট হন ফারজানাও। এরপর শারমিন আক্তারকে নিয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি দলের হাল ধরেন। তবে 90 বলে 40 করেই সাজঘরে ফিরেছেন তিনি। মাঝে দল বিপদে পড়লেও 80 বলে 74 রানের ইনিংস খেলেছেন মোস্তারি। তাতেই 8 উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে 213 রান। জবাবে 21 বল হাতে রেখে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। 1998 বিশ্বকাপ, আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথ। বিশ্বকাপের অল টাইম ক্লাসিক ম্যাচের একটা নায়ক হতে পারতেন তিনি, তবে একটা ভুলে বনেছেন খলনায়ক।
একটা লাল কার্ড বদলে দিয়েছিল ইংলিশ লেজেন্ড ডেভিড বেকহ্যামের জীবন। ওয়ার্ল্ড কাপ কাউন্টডাউনের আজকের এপিসোডে আমরা জানব ডেভিড বেকহ্যামের সেই লাল কার্ডের গল্প। ডেভিড বেকহ্যাম ফুটবলের আইকনিক ফিগার, নিজেই একটা ব্র্যান্ড। 1998 বিশ্বকাপ, ইংলিশ মিডিয়ায় হট কেক বেকহ্যাম। রাউন্ড অফ 16-এ মেগা ক্ল্যাশ, ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা, ওয়ার্ল্ড কাপ ক্লাসিক। তবে ওই ম্যাচটা বেকহ্যামের ক্যারিয়ারের অন্ধকার সময়। ম্যাচের দ্বিতীয়ার্ধ, আর্জেন্টাইন ক্যাপ্টেন দিয়েগো সিমিওনের ট্যাকলের পর মাটিতে পড়ে যান 23 বছর বয়সী বেকহ্যাম। মেজাজ হারিয়ে কিক করেন সিমিওনেকে। রেফারির সিদ্ধান্ত সরাসরি লাল কার্ড। তখন স্কোরলাইন 2-2। 10 জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাই ব্রেকে, যেখানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ইংলিশরা। কিন্তু ম্যাচ হারার চেয়েও বড় হয়ে দাঁড়ায় বেকহ্যামকে ঘিরে ইংলিশদের ক্ষোভ। 2023 সালে মুক্তি পাওয়া নিজের ডকুমেন্টারিতে বেকহ্যাম বলেন, পুরো দেশ আমাকে ঘৃণা করত। ইংল্যান্ড জুড়ে শুরু হয় সমালোচনা, অপমান, এমনকি হুমকিও। রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ সমর্থক কেউই ছাড় দেননি তাকে। লন্ডনের একটি পাবে ঝুলিয়ে দেওয়া হয় তার কুশপুত্তলিকা। এই কঠিন সময়ে তার পাশে ছিলেন তার তৎকালীন প্রেমিকা স্পাইস গার্ল, বর্তমান স্ত্রী ভিক্টোরিয়া। স্পাইস গার্লসের ট্যুরে তাকে সঙ্গে নিয়ে যান তিনি, যা কিছুটা স্বস্তি দেয় বেকহ্যামকে। তবে ক্লাব ফুটবলেও স্বস্তি ছিল না। ম্যানচেস্টার ইউনাইটেড ফেরার পর প্রতিটি অ্যাওয়ে ম্যাচেই তাকে শুনতে হয়েছে গালাগাল, বিদ্রূপ। বেকহ্যাম নিজেই বলেন, আমি খেতাম না, ঘুমাতাম না, পুরো ভেঙে পড়েছিলাম। ভিক্টোরিয়ার ভাষায় সে একদম ভেঙে গিয়েছিল। তবে এখানেই থেমে থাকেননি তিনি। 2000 সালে ইংল্যান্ড দলের অধিনায়কত্ব পান বেকহ্যাম। নেতৃত্ব দেন 2002 ও 2006 বিশ্বকাপে। একটা লাল কার্ড তার ক্যারিয়ারকে থামাতে পারেনি, বরং তৈরি করেছে আরও দৃঢ় এক মানুষ। একটি ভুল যা একজন মানুষের মনোবলকে ভেঙে দিতে পারত পুরোপুরি। কিন্তু সেই ভুল থেকেই নিজেকে নতুন করে গড়ে তুলে ডেভিড বেকহ্যাম হয়ে উঠেছেন ইংলিশদের অনুপ্রেরণার আরেক নাম। ডায়ানা জারিন, স্টার নিউজ। খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো আগামীকাল আবারও ঠিক রাত 10টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।